নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প জীবন সঙ্গিনী। তাহলে শুনতে থাকো গল্প জীবন সঙ্গিনী। দোষ কাহারও দেওয়া চলে না। মেয়ে মস্ত ডাগর হইয়াছিল। তাহার উপর চেহারাটা তাহার এমন বিশ্রী যে যাহারা দেখিতে আসে একবার মাত্র দেখিয়াই খবর দেব বলিয়া সেই যে চলিয়া যায়, খবরও দেয় না, ফিরিয়াও আসে না। কাজেই বুড়া বাপকে তাহা রাজি হইতে হইয়াছিল। এদিকে হরিগোপালের অবস্থাটাও একটুখানি খুলিয়া বলি। হরিগোপাল তাহার বিধবা মায়ের ওই একটি মাত্র পুত্র, আদুরে গোপাল। পৈতৃক বাড়ি একখানি ছিল। বাপের মৃত্যুর পর দেনার দায়ে বাড়িখানি বন্ধক পড়িয়াছে। মা ভাবিয়াছিল ছেলে তাহার বড় হইয়া লেখাপড়া শিখিয়া রোজগার করিয়া বন্ধকি বাড়ি ছাড়াইয়া ফেলিবে। কিন্তু রোজগার করা দূরে থাক, ছেলে তাহার বছর 2 স্কুলে গিয়া সেই যে স্কুল যাওয়া বন্ধ করিল, ব্যাস ইহার উহার সঙ্গে আড্ডা মারিয়া ঝগড়া করিয়া বিড়ি টানিয়া ফুর্তি করিয়া দিন কাটাইতে লাগিল। স্কুলের নাম পর্যন্ত আর মুখে আনিল না। মা ভাবিল ছেলে এইবার বড় হইয়াছে, কুলীনের ছেলের বিবাহ দিয়া কোনো রকমে 1000 টাকা সংগ্রহ করিতে পারিলেই বন্ধকি বাড়িটা সে ছাড়াইয়া লইবে। কিন্তু কাজের বেলা দেখিল এত সুন্দর কুলীনের ছেলের জন্য 1500 দূরের কথা 150 টাকাও কেহ দিতে চায় না। শেষ বেলা রাজি হইলেন ওই বুড়া ভদ্রলোক হারাধন চাটুজ্জে। হারাধন দেখিলেন আর কিছু না হোক ছেলেটি দেখিতে ভালো। বুড়ি এক মা ছাড়া বাড়িতে তাহার কন্যার রূপগুণের নিন্দা করিবার মতো দ্বিতীয় ব্যক্তি আর কেহ নাই। সুতরাং বিবাহ যদি দিতে হয় তো এইখানে দেওয়াই ভালো। হরিগোপালের মা দেখিল নগদ 2000 টাকা আর কেহ যখন দিতেই চায় না, তখন হোক গে কালো কুৎসিত মেয়ে, ছেলের বিবাহ এইখানে দেওয়াই উচিত। কাজেই উভয় পক্ষের সম্মতিতে বিবাহ ঠিক হইয়া গেল এইখানে। কলিকাতা শহর। হরিগোপাল থাকে শ্যামবাজারে, আর হারাধন চাটুজ্জে থাকেন শ্যামপুকুরে। বেশি দূরের পাল্লাও নয়। মেয়েকে যখন তখন তিনি দেখিয়া আসিতে পারিবেন। কিন্তু বিবাহের পরদিন সামান্য একটা গণ্ডগোল বাধিল। গণ্ডগোল টাকা কড়ির ব্যাপার লইয়া। হরিগোপাল বরযাত্রী বন্ধুবান্ধব লইয়া বিবাহ করিতে আসিয়াছে। মেয়েটি দেখিতে ভালো নয়, সকলেই জানে। কাজেই কালো কুৎসিত মেয়ে দেখিয়াও কেহ কোনো উচ্চবাচ্য করিল না। বিবাহ নির্বিঘ্নে চুকিয়া গেল। হরিগোপালের মা তাহাকে বারবার বলিয়া দিয়াছিল, আমি তো বাবা বিয়ে বাড়ি যেতে পারি না, সবাই বারণ করছে। দেখিস যেন টাকাগুলি বেশ করে গুনে বাজিয়ে দেখে শুনে নিস, অত অত টাকা যেখানে সেখানে রাখিস নি যেন। কলিকাতা শহরের বিবাহ। আহারাদির পর বরযাত্রীরা একে একে সকলেই চলিয়া গেল। বরকর্তা বলিয়া পাড়ার যে বৃদ্ধ ভদ্রলোক আসিয়াছিলেন, একজোড়া থান কাপড় বিদায়ী পাইয়া তিনি অসুস্থতার অছিলায় বিদায় লইলেন। রহিল শুধু হরিগোপাল নিজে। আগামীকল্য রাতে কুশণ্ডিকা চুকিয়া গেলে বধূ লইয়া সে বাড়ি ফিরিবে। হারাধন বলিলেন, টাকাগুলি আমি ঠিক করেই রেখেছি বাবা, রাত্রে এই বিয়ের গোলমালে নিজের কাছে কোথায় রাখবে, তার চেয়ে কাল সকালে বুঝিয়ে দেব। হরিগোপাল নিশ্চিন্ত হইয়াই ছিল। কিন্তু পরদিন কুশণ্ডিকা চুকতেই হরিগোপাল বলিল, টাকা? হ্যাঁ বাবা, দিয়েছি, এসো আমার সঙ্গে। বলিয়া হারাধন তাহার জামাতাকে বাড়ির ভিতর লইয়া গিয়া অতি সন্তর্পণে কোমরে বাঁধা
একটি চাবি বাহির করিয়া কাঠের একটি বাক্স খুলিলেন। তাহার পর নোটের তোড়া বাহির করিয়া একটি একটি করিয়া গনিয়া নোটগুলি হরিগোপালের হাতে দিয়া বলিলেন, তুমিও একবার গুনে দেখো বাবা। হরিগোপাল দেখিল 1000 টাকা। বলিল, আর 1000? হারাধন বলিলেন, দেব বাবা, আর 1000 2-4 দিনের মধ্যেই দেব। মেয়ে আমার রইল তোমার কাছে, টাকা যাবে কোথায়? টাকা দেব। নূতন শ্বশুর। হরিগোপাল গণ্ডগোল গোলমাল কিছুই করিতে পারিল না। মুখ ভারী করিয়া বউ লইয়া বাড়ি ফিরিল। হরিগোপালের মা তারাসুন্দরী ভাবিয়াছিল, একটিমাত্র ছেলে, বৌভাতে কিছু খরচ তাহাকে করিতেই হইবে। করিলেও 2000 টাকার মধ্যে দেনা শোধ করিয়াও কিছু থাকিবে নিশ্চয়ই। কিন্তু বৌভাতের খরচ তাহাকে ওই 1000 টাকা হইতেই করিতে হইল। বাকি রহিল বাড়ি ছাড়ানো। অথচ দিনের পর দিন যাইতে থাকে, টাকা আর হারাধনের কাছ হইতে আসে না। হরিগোপাল 2-3 বার শ্বশুরের কাছে গিয়া খালি হাতে ফিরিয়া আসিল। বলিল, টাকা দিলে না মা, এবার তুমি একবার যাও। তারাসুন্দরী শেষে নিজেই গেল। টাকা অবশ্য সেও আনিতে পারিল না। তবে নূতন বৈবাহিকের সঙ্গে ঝগড়াঝাঁটি করিয়া ইহাই স্থির করিয়া আসিল যে টাকা না পাইলে মেয়েকে সে কিছুতেই আর পাঠাইবে না। হারাধন তাহাই চাহিতেছিলেন। মনে মনে আশ্বস্ত হইয়া মনে মনেই বলিলেন, বাঁচা গেল। বিবাহের সময় সাজসজ্জা রংঢঙে যাহা ঢাকা ছিল, 2 দিন পার হইতে না হইতেই কালো বউ কমলিনীর সে আবরণ অনাবৃত হইয়া গেল। দেখা গেল মাথায় চুল তাহার একেবারেই নাই, যাও বা আছে তাও আবার চিরুনি দিয়া আঁচড়াইতে আঁচড়াইতে গোছা গোছা উঠিয়া আসে। তারাসুন্দরী বউয়ের চুল দেখিয়া থমকিয়া দাঁড়াইয়া পড়িল। বলিল, এ কি বৌমা, তোমার না মস্ত বড় খোঁপা দেখেছিলাম? কমলিনী মাথা হেঁট করিয়া ধীরে ধীরে বলিল, অসুখের পর থেকে চুলগুলো উঠে যাচ্ছে, ভালো একটা তেল মাখতে হবে। পুরাপুরি টাকা পাইলে তারাসুন্দরী হয়তো এসব সহ্য করিতে পারিত, কিন্তু এখন আর সহ্য হয় না। বলিল, তা ফুলেল তেল মাখতে হয়, তোমার সেই চামার বাপ মেনসেকে বলো, এনে দেবে। এই বলিয়াই সে মাটি হইতে কালো রঙের বলের মতো পাকানো ন্যাকড়ার বান্ডিলটা হাত দিয়া তুলিয়া লইয়া বলিল, ও মা, এইটে দিয়ে বুঝি খোঁপাটা বড় করেছিলে? আর এই এত এত পরচুলো। ন্যাকড়ার বলটা ঢিপ করিয়া বউয়ের গায়ের উপর ছুঁড়িয়া দিয়া বলিল, তোমাদের দোষ নেই মা, আমার কপাল। পাড়াপড়শি মেয়েরা বউ দেখিয়া ঠোঁট উল্টাইয়া মুখ ফিরাইয়া চলিয়া যায়। টাকার কথাটা কেহ জানে না, তাই অনেকে মুখের উপরেই বলে। বলি, হ্যাঁ মা, তোমার 10টা 5টা নয়, একটি ছেলে, আর তারই বউ করলে কি না? কথাটা তাহাকে শেষ করিতে না দিয়াই তারাসুন্দরী বলে, সে কথা আর বলো না মা, ও মেয়ে কি মিনসে আমায় দেখিয়েছিল গা, দেখালে এক মেয়ে, বিয়ে দিলে আর এক মেয়ের সঙ্গে। আমি এখন বোবা হয়ে বসে আছি মা। কিন্তু কমলিনী এসব সহ্য করিয়া চুপ করিয়া থাকিবার মেয়ে নয়। পাশের ঘর হইতে বাহির হইয়া আসিয়া বলিয়া উঠিল, মিছে কথা বলো না মা, বাবা তোমাকে অন্য মেয়ে দেখায়নি, দেখিয়েছিল আমাকেই। বিয়ে তুমি দিলে কেন? আমি কালো, কুৎসিত, আমার রূপ নেই, গুণ নেই, বিয়ে তুমি না দিলেই পারতে। আমার বাবার টাকা আছে, সেই টাকার লোভে কত কত বড় লোকের ছেলে আমাকে বিয়ে করে নিয়ে যেত। তারাসুন্দরী বলে, শোনো মা শোনো, বিয়ের কনের মুখের কথা শোনো। চুপ করে থাক বলছি, নইলে পোড়া কাঠ দিয়ে তোমার ও পেঁচার মতো মুখ আমি ভেঙে দেব।
হ্যাঁ, ভেঙে সবাই দেয়, দিয়ে দেখো না একবার। পাড়ার একটি মেয়ে বউয়ের কাছে আগাইয়া গিয়া তাহাকে ঘরের ভিতর টানিয়া আনিয়া বলিল, ছি, ওরকম করে কথাগুলো বলো না বউ, লোকে নিন্দে করবে যে। তুমি একটু খোসামদি করে শাশুড়ির মন জুগিয়ে চলো, বুঝলে? আখেরে তোমার ভালোই হবে। বউ কি বুঝিল কে জানে, চুপ করিয়া রহিল। প্রতিবেশিনীর কথাটা বোধ করি কমলিনীর মনে ধরিয়াছিল, তাই সেই দিনই রাত্রে সে হরিগোপালের সঙ্গে ভালো করিয়া কথা কহিবার চেষ্টা করিল। বলিল, হ্যাঁ গা, শুনলাম আমার চেহারা ভালো নয় বলে আমাকে তোমার ভালো লাগে না। বিবাহের পর হইতে হরিগোপাল মনের দুঃখেই দিন কাটায়, ভালো করিয়া বউয়ের সঙ্গে কোনো দিনই কথা বলে না। সেদিন বউয়ের এই রকম কথা শুনিয়া ভাবিল, বুঝি সে এতদিনে ব্যাপারটা বুঝিতে পারিয়াছে, হয়তো তাহার জন্য মনে মনে অনুতাপ করিতেছে। বলিল, তোমার বাবার কাণ্ডটা দেখলে? 2000 টাকা দেব বলে 1000 টাকার বেশি দিলে না। ভেবেছিলাম বাড়িটা ছাড়াবো, কিন্তু। কথাটা কমলিনী তাহাকে শেষ করিতে দিল না, বলিল, আচ্ছা, বাবাকে আমি বলবো, দাঁড়াও। হরিগোপাল চুপ করিয়া রহিল। কমলিনী বলিল, কিন্তু হ্যাঁ গা, আমাকে তোমরা সব খারাপ খারাপ বলো, কিন্তু আমার খারাপ কোনখানটা শুনি? লোকের কোমরটা সরু, এইখানটা মোটা, এইখানটা সরু, আর আমার দেখো তো সব সমান, সব নিটোল। তবে হ্যাঁ, আমার গায়ের রং আর এই চুল, তা এ দুটো এমন ছিল না, হয়েছে আমার অসুখের পর থেকে। আমার রং ছিল খুব ফর্সা, আর চুল দেখলে তোমার মাথা ঘুরে যেত। চুল ছিল এইখান পর্যন্ত। আবার হবে, দেখো, 1 শিশি ভালো তেল এনে দিও। চুপ করিয়া কথাগুলো হরিগোপাল সবই শুনিল। মুখের হাসি সে কোনো রকমে চাপিয়া রাখিয়া বলিল, থামো, রূপের বড়াই আর করো না তুমি। রূপও তোমার নেই, রূপও নেই, গুণও নেই। কমলিনী যেন দপ করিয়া জ্বলিয়া উঠিল। তাহার ধারণা রূপ তাহার আছে, কেমন করিয়া যে সে ধারণা তাহার হইয়াছে কে জানে। এমন করিয়া মুখের উপর এই স্পষ্ট সত্য কথাটা সে কিছুতেই সহ্য করিতে পারিল না। বলিল, হ্যাঁ, তা তোমরা বলবে বই কি। মায়ে বেটায় ষড়যন্ত্র করে যেদিন থেকে এসেছি সেদিন থেকে বলতে আরম্ভ করেছ, রূপ নেই, রূপ নেই। বাবারে বাবা, আর পারি নে বাবা। বলি, নিজের রূপটার দিকে একবার তাকিয়ে দেখেছ? আমার বাবাকে এক ছোঁড়া নাপিত রোজ কামাতে আসে, তোমার চেহারাটা ঠিক তার মতো। আমার রূপ নেই। আমার মতো সুন্দরী মেয়ে তুমি যে পেয়েছ, এই ঢের। বলি, কোন রূপবতী রাজকন্যে তোমাকে বিয়ে করত শুনি? হরিগোপাল শুইয়াছিল, কথাগুলা শুনিয়া বিছানার উপর উঠিয়া বসিল। বলিল, খবরদার বলছি, চুপ করে থাক, নইলে। নইলে কি করবে শুনি? কি করব? বলিয়া ঠাস করিয়া তাহার গালে এক চড় মারিয়া বলিল, দূর হয়ে যায় এখান থেকে, বেরো বলছি আমার চোখের সম্মুখ থেকে। চড় খাইয়া কমলিনী চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। ওরে বাবা রে, এ কোন ডাকাতের হাতে এসে পড়লাম রে বলিয়া এমনই বিনাইয়া বিনাইয়া প্রাণপণে সে চেঁচাইতে লাগিল যে পাশের ঘর হইতে তারা সুন্দরী ছুটিয়া তো আসিলই, এমনকি পাড়াপড়শি সকলেরই ঘুম ভাঙিয়া গেল। তারা সুন্দরী দরজায় ধাক্কা দিয়া বলিল, দরজা খোল গোপাল, আমি একবার দেখি ও সর্বনাশীকে। তুমি আর মেয়ে পেলে না মা, ছি 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 ছি। বলিতে বলিতে হরিগোপাল উঠিয়া গিয়া দরজা খুলিয়া দিল। তারা সুন্দরী ঘরে ঢুকিয়া বউয়ের কাছে গিয়া বলিল, ক্ষমা দাও মা, এই গলায় কাপড় নিয়ে জোর হাত করে বলছি তোমাকে,
দুপুর রাত্রিরে এমন ষাঁড়ের মতন গলা বের করে আর চেঁচিও না। কেলেঙ্কারির আর বাকি কিছু রাখলে না মা। ছি 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 ছি, এমন বউও ঘরে আনলাম, ছি। কমলিনী বলিল, হ্যাঁ, মেরে তোমরা খুন করে দেবে আর আমি চুপ করে রইব না? না রইলেই নয়। তারাসুন্দরী বলিল, তাই বলে এমনি পাড়ার লোককে শুনিয়ে শুনিয়ে কেলেঙ্কারি করবে? কে তোমাকে মেরেছে, কে? কমলিনী বলিল, ওই তোমার ওই চামার ছোট লোক ব্যাটা মেরেছে, আবার কে মারবে? ফের বলিয়া হরিগোপাল আগাইয়া আসিল। বলিল, দেব এখনই মুখটা ভেঙে হারামজাদি। ফুট করে আস্তে আস্তে একটা চড় মেরেছি মা, আর কিছু করিনি। আমায় বলে কি না, তোমার চেহারাটা আমাদের বাড়ি একটা নাপিত আসে সেই তার মতন। তারাসুন্দরীকে আর বেশি কিছু বলিতে হইল না। বলিল, আর তুই বুঝি বিদ্যাধরী রূপবতী রাজকন্যে না? বলিয়া আগাইয়া গিয়া দুইটা আঙুল দিয়া বউয়ের গালের উপর চিমটি কাটিয়া ধরিয়া জোরে জোরে বেশ করিয়া বার কতক নাড়া দিয়া বলিল, চুপ কর বলছি, এখনো বলছি, চুপ কর সর্বনাশী। বউ এবার দ্বিগুণ জোরে চিৎকার করিয়া উঠিল, ও গো পাড়ার লোক, তোমরা দেখে যাও গো, মায়ে বেটায় আমায় খুন করে দিল গো। তারাসুন্দরী মুখখানি তাহার চাপিয়া ধরিল। বলিল, চুপ কর, নইলে মুখে 7 হাত কাপড় গুঁজে দেব। কিন্তু চুপ সে কিছুতেই যখন করিল না, তখন তারাসুন্দরী বিরক্ত হইয়া বলিল, কাঁদু গো হারামজাদি, ওই কোণে বসে বসে কাঁদু। তুই ঘুমো গে বাবা হরিগোপাল, ওর সঙ্গে আর কথা বলিস নে। হরিগোপাল ধীরে ধীরে গিয়া খাটের উপর শুইয়া পড়িল। তারাসুন্দরী বউকে গালাগালি দিতে দিতে ঘর হইতে বাহির হইয়া যাইতেছিল। হরিগোপাল বলিল, কাল ওকে বিদায় করে দাও মা। তারাসুন্দরী বলিল, না বাছা না, তুই জানিস নে, বিদে ওকে করা হবে না কিছুতেই। বাপ মিনসে মেয়েকে তার নিয়ে যেতে চায়, 1000টি টাকা এখনও বাকি, সেই টাকা মিটিয়ে মেয়ে নিয়ে যেতে চায়, নিয়ে যাক জন্মের মতন, আমার আপত্তি নেই। তারাসুন্দরী চলিয়া যাইবার পর হরিগোপাল ঘুমাইয়া পড়িয়াছিল। হঠাৎ এক সময় তাহার ঘুম ভাঙিয়াই দেখিল, কমলিনী দরজা বন্ধ করিয়া কখন তাহার পাশে আসিয়া শুইয়াছে। মাস 2-3 পরেই শোনা গেল কমলিনীর ছেলে হইবে। তারাসুন্দরী মুখখানা ভার করিয়া গুম হইয়া বসিয়া রহিল। হরিগোপাল তাহার মাকে শুনাইয়া শুনাইয়া আপন মনেই বলিতে লাগিল, বেশ হয়েছে, আচ্ছা হয়েছে। মাকে বারবার তখন বললাম, বলি দাও মা ওকে পাঠিয়ে, দাও মা বিদেয় করে, তা তখন কিছুতেই দিলে না, এখন বোঝো মজাটি। তারাসুন্দরী মনের দুঃখে অনেক রকমের অনেক কথাই বলিতে লাগিল। কখনো বলিল, সেই জন্যেই ও কৃপণ কঞ্জুস মিনসে 1000 টাকা খরচ করে মেয়েকে তাড়াতাড়ি বিদায় করে দিলে। কখনো বলিল, হারামজাদির মিথ্যে কথা না সত্যি কথা তাই বা কে জানে। কিন্তু শেষ পর্যন্ত বুঝিয়া দেখিল, বউয়ের নামে কলঙ্ক দিলে সে কলঙ্ক নিজেদের গায়ে আসিয়াই লাগিবে, তাহার চেয়ে কাজ নাই, চুপ করিয়া থাকাই ভালো। এই বুঝিয়াই বোধ করি কিছুদিন পরে সে সম্বন্ধে তারাসুন্দরী আর কোনো উচ্চবাচ্যই করিল না। কিন্তু ছেলের সম্বন্ধে না করুক, ছেলের মায়ের রূপ এবং গুণের আলোচনা আগেও যেমন চলিতেছিল, এখনও তেমনি চলিতে লাগিল। কমলিনীও কাহাকেও ছাড়িয়া কথা কয় না। আগেকার চেয়ে এখন তাহার জোর যেন বাড়িয়াছে। এখন আবার সে এমন একটা কথা বলে যে শাশুড়িও হাত পা ছড়াইয়া কাঁদিতে বসে। ওদিকে বউ কাঁদে, এদিকে শাশুড়ি কাঁদে, আর পুত্র হরিগোপাল তখন বারান্দায় রেলিংয়ের উপর ঝুঁকিয়া পড়িয়া চিৎকার করিয়া গান ধরে, সাঁঝের তারকা আমি পথ ভুলিয়ে। আবার কোনো কোনো দিন দেখা যায়
বউকে খুব খানিকটা দুম করিয়া পিটাইয়া দিয়া হন হন করিয়া বাড়ি হইতে সে বাহির হইয়া যায়। বউ চিৎকার করিয়া গালি পাড়িতে থাকে। মা ডাকে, যাস নে হরিগোপাল, যাস নি বাবা, ফিরে আয়। হরিগোপাল বাহিরের দরজা হইতে চিৎকার করিয়া বলে, ও হারামজাদিকে আগে বিদায় করো বাড়ি থেকে, তারপর আসবো। ইহাদের এই ঝগড়াঝাঁটি চেঁচামেচির চোটে বাড়িতে তাদের কাকচিল বসিতে পায় না। পাড়ার লোক জ্বালাতন হইয়া গিয়া বলে, এ পাড়া থেকে হরিগোপাল, হয় তুমি যাও নয় আমরা যাই। কিন্তু বলিহারি যাই বুড়া হারাধন চাটুজ্জেকে। একটি দিনের জন্যও নিজে তিনি মেয়েকে কোনো দিন দেখিতে আসেন না। কমলিনী তাহার দ্বিতীয় ভাগ পড়া হাতের লেখায় একদিন আধখানা চিঠি লিখিয়া ঝির হাতে চুরি করিয়া নিতান্ত সন্তর্পণে তাহার বাবার কাছে পাঠাইয়া দেয়। বাবা তাহার জবাবে মুখে মুখেই যা হোক কিছু বলিয়া ঝিকে বিদায় করেন। নেহাত পীড়াপিড়ি করিলে কখনো বা 2 লাইন লিখিয়া পাঠান। হরিগোপাল কোথায় কোন একটা কারখানায় ফিটার মিস্ত্রির তলপেটিতে কাজ করিবার একটি চাকরি পাইয়াছে। মাসে 20 টাকা বেতন। ভবিষ্যতে 50 টাকা হইবার আশা আছে। খাকি রঙের হাফ প্যান্ট, শার্ট, জুতা মোজা পরিয়া তাহাকে কারখানায় যাইতে হয়। তারাসুন্দরী পাড়ার মেয়েদের কাছে গল্প করে, হরিগোপালকে সাহেব বড় ভালোবাসে, বলে যাব একদিন তোমার বাড়ি, গিয়ে চা খেয়ে আসব। হরিগোপাল বলছিল, না মা, আনবো না সাহেবকে, এলেই হয়তো বউ দেখতে চাইবে। আবার কোনো দিন বলে, দেখো দেখি মা জ্বালা, সাহেব বলছে মুকুজ্জে সাহেব তোমাকে বিলেত যেতে হবে, ফিরে এলে তোমাকে আমরা 1000 টাকা মাইনে দেব। আমি বলছি, কাজ নেই বাবা, আমার একটি ছেলে, না কি বলো মা? কোনো মেয়ে হয়তো কথায় কথায় জিজ্ঞাসা করে, ছেলে এখন কত মাইনে পাচ্ছে? তারাসুন্দরী বলে, কোথা পাবে মা, এখন দিচ্ছে 50টি টাকা, বলছে তা আসছে মাস থেকে চড়িয়ে দেব, দেখি কি করে। কমলিনী কিন্তু লোকজন মানে না, ফট করিয়া বলিয়া বসে, যেমন মিথ্যেবাদী বেটা তার তেমনি মিথ্যেবাদী মা। ব্যাস, আর যায় কোথা। শাশুড়ি বউয়ে তৎক্ষণাৎ কুরুক্ষেত্র বাঁধিয়া যায়। কমলিনীর একটি ছেলে হইয়াছে, জরা জীর্ণ কঙ্কালসার কাকলাসের মতো একটা ছেলে। তাকাইলে তৎক্ষণাৎ সেদিক হইতে মুখ ফিরাইয়া লইতে হয়। বাবাকে তাহার ছেলে দেখাইতে যাইবার জন্য কমলী কাঁদিতে বসে। তারাসুন্দরীর কিন্তু ধনুক ভাঙাপন। এখনও বোধ করি সেই 1000 টাকার আশা সে পরিত্যাগ করিতে পারে নাই। বউয়ের কান্নাকাটি দেখিয়া পাড়ার মেয়েরা বলে, আহা, কতদিন দেখেনি বাপকে, বুড়ো বাপ কোন দিন মরে যাবে, দাও একবার পাঠিয়ে। তারাসুন্দরী বলে, ওকে আমি একা পাঠাতে পারি, ছেলে আমি ওর সঙ্গে দেব না মা। শেষ পর্যন্ত তাহাই হয়। ছেলে যখন 3 মাসের, তখন একদিন ছেলে রাখিয়া কমলিনী যায় তাহার বাবাকে দেখিতে। কাঁদিতে কাঁদিতে কমলিনী তাহার বাবাকে গিয়া প্রণাম করিতেই মুখ তুলিয়া হারাধন জিজ্ঞাসা করিলেন, কেমন আছিস মা, আয়। কমলিনীর কান্না আর কিছুতেই থামে না। হারাধন বলেন, কাঁদছিস কেন? খোকাকে আসতে কিছুতেই দিলে না বাবা। দেবে না তা আমি জানি। জানো তো বাবা, ওদের টাকাটা দিয়ে দিলেই তো হয়। হারাধন ঈষৎ হাসিয়া বলেন, কোথায় পাবো রে পাগলি, টাকাই যদি থাকবে তো চোরের মতো এমন করে লুকিয়ে বসে থাকি, তোকে একদিন দেখতে যেতে পারি না। তবে তুমি বলেছিলে কেন বাবা? অমন সবাই বলে। কেন, তাতে হয়েছে কি? তুই তো শ্বশুর বাড়ি পেয়েছিস, ব্যাস, আর কি চাই?
কমলিনী আবার কাঁদিতে লাগিল, বলিল, মার খেয়ে খেয়ে, গঞ্জনা খেয়ে খেয়ে আমার জীবন গেল বাবা। এমন শ্বশুরবাড়ি থাকার চেয়ে না থাকাই ভালো। ছেলেটাকে যদি সঙ্গে দিত তো সত্যি বলছি বাবা, আমি আর সেখানে যেতাম না। হারাধন বলিলেন, দূর পাগলি, ছেলে হয়েছে, এইবার সব গোলমাল চুকে যাবে। দেখ, শাশুড়ি মাগি তো বুড়ো হয়েছে, ও আর। হঠাৎ বোধ করি নিজের কথাটা মনে পড়িতেই তিনি অন্য কথা পারিলেন। হরিগোপাল শুনলাম চাকরি পেয়েছে। ঘাড় নাড়িয়া কমলিনী বলিল, কত মাইনে? 20 টাকা। 20 টাকা? সে কি রে? কমলিনী ধীরে ধীরে সেখান হইতে উঠিয়া গেল। বাড়িতে মা নাই, মায়ের বদলে আছে একটা বহুকালের পুরনো ঝি। সংসারের কাজকর্ম সেই চিরদিন দেখাশোনা করে। কমলিনী তাহার মায়ের জন্য খানিকটা কাঁদিল। তাহার পর এদিক ওদিক খানিকটা ঘোরাফেরা করিয়া ছোট ভাইটাকে তাহার কাছে ডাকিয়া গল্প করিতে বসিল। গল্প শেষ হইলে আবার সে তাহার বাবার কাছে আসিয়া বলিল, বাবা, আমি চলিলাম। এরই মধ্যে যাবি? খোকাকে একবার আনতে পারিস না? আসবো যেদিন, সেদিন আর এখান থেকে যাব না বাবা। 24 ঘন্টা শাশুড়ি বলে ছেলের আবার বিয়ে দেব। সত্যি বলছি বাবা, সেখানে আমার কোনো সুখ নাই। হারাধন বলিলেন, বিয়ে অমনি দিলেই হলো কি না? ছেলে রয়েছে, একটা নালিশ ঠুকে দিলেই খোরপোশ আদায় হয়ে যাবে, তখন বুঝবে মজা। কমলিনী বলিল, সেই ভালো বাবা, তাহলে আচ্ছা জব্দ হয়। আচ্ছা, সে দেখা যাবে পরে। তুই কি একাই যাচ্ছিস নাকি সেখানে? কমলিনী বলিল, না বাবা, নন্টুকে সঙ্গে নিয়ে যাচ্ছি। বলিয়া সে তাহার বাবাকে আর একটি প্রণাম করিল। হারাধন বলিলেন, এসো মা, সুখী হও। কারখানা হইতে হরিগোপাল সেদিন বাড়ি ফিরিয়ায় বলিল, আমাদের আপিসের বড়বাবু আজ আমাকে কি বলছিল জানো মা? বলছিল, মুখুজ্জে সাহেব, শুনছি নাকি তুমি আবার একটি বিয়ে করবে। বললাম, হ্যাঁ করব। তখন বললে, চলো একদিন তোমাকে একটি মেয়ে দেখিয়ে আনি। ভারী সুন্দরী একটি মেয়ে আছে। তারা সুন্দরী বলিল, আমাদের ওই মা লক্ষ্মীর গুণ গরিমে সবই শুনেছে বোধ হয়। হরিগোপাল বলিল, শুনেছে বই কি, না শুনলে বলে কখনো? বেশ তো, যা একদিন দেখে আয়। বলিস তো আমিও না হয় যেতে পারি। হরিগোপাল বলিল, আমি একদিন দেখে আসি মা আগে, তারপর যেও। কথাটা কমলিনী শুনিয়াছিল। শুনিয়াও কি জানি কেন কোনো রকমের গোলমাল হাঙ্গামা কিছুই করিল না। পরদিন আহারাদির পর তারাসুন্দরী একটা কাঁথা সেলাই করিতেছিল। কমলিনী তাহার ছেলেকে কোলে লইয়া ধীরে ধীরে তাহার কাছে গিয়া দাঁড়াইল। বলিল, আমি আজ বাপের বাড়ি যাব মা। এমন করিয়া এত কোমল কণ্ঠে কথা সে বড় একটা কয় না। তারাসুন্দরীও তাহাকে পাঠাইবার কথাই ভাবিতেছিল। হরিগোপালের আবার নূতন বিবাহের সম্বন্ধ যখন আসিতেছে, তখন ইহাকে পাঠাইয়া দেওয়াই উচিত। পাঠাইয়া না দিলে বিবাহ হয়তো ভাঙিয়া যাইতে পারে। তাই সেও আর এবার বাধা দিবার চেষ্টা করিল না। বলিল, যাবে তো যাবে, আমাকে আবার বলছো কি? কমলিনী বলিল, এবার কিন্তু আমি ছেলে নিয়েই যাব। কাপড়ের উপর ছোঁচ চালাইতে চালাইতে তারাসুন্দরী বোধ করি অন্যমনস্ক হইয়াই বলিয়া উঠিল, কেন? কমলিনী বলিল, কেন আবার? ছেলের আবার বিয়ে দিচ্ছ, আমি এ সময় থেকে করব কি? বরণডালা নিয়ে বউ ঘরে তুলব, না কি বলতে চাও তোমরা? ও, তুমি বুঝি সব শুনেছ? হ্যাঁ,
শুনেছি বই কি, তোমরা তো আর চুপি চুপি বলনি, আমায় শুনিয়ে শুনিয়েই বলেছ। তারাসুন্দরী বলিল, হ্যাঁ, তা বলেছি বটে। দুজনেই চুপ করিয়াছিল। তারাসুন্দরী প্রথমে কথা বলিল, তাহলে এখন আর এ বাড়িতে আসতে চাও না, না? কমলিনী বলিল, কী জন্যে আসব, এখন তো আমার আর আসবার দরকার নেই। তারাসুন্দরীও এই কথাটাই তাহাকে বলিবে বলিবে ভাবিতেছিল হয়তো তাহাকে বলিতে হইবে, তুমি আর এখন এ বাড়ি আসিও না। ভালোই হইল, কথাটা সে নিজেই বলিল। সেই দিনই বৈকালে হরিগোপাল তখনও কারখানা হইতে ফিরে নাই। কমলিনী তাহার নিজের জিনিসপত্র, কাপড় জামা সব কিছু একটা ট্রাঙ্কে বোঝাই করিয়া ছেলে কোলে লইয়া বাপের বাড়ি যাইবার জন্য প্রস্তুত হইয়াই বোধ করি শাশুড়ির কাছে আসিয়া দাঁড়াইল। শাশুড়িও কোনো আপত্তি না করিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, চলো। তারাসুন্দরী বলিল, দাঁড়াও বাছা, আমি একা যাব না, পাশের বাড়ির বউকে একবার ডাকি। পাশের বাড়ির ঝিকে ডাকিয়া ঠিকানা দিয়া তাহার ট্রাঙ্কটা আগেই পাঠাইয়া দেওয়া হইল। তাহার পর সে বাড়ির বউকে সঙ্গে লইয়া তারাসুন্দরী চলিল কমলিনীকে পৌঁছাইয়া দিতে। ছেলে লইয়া কমলিনী তাহাদের সঙ্গে সঙ্গে চলিতেছিল। তারাসুন্দরী বলিল, আমাদের সঙ্গে সঙ্গে গা ঘেঁষে ঘেঁষে কী জন্যে চললে বাছা, চলো না পা চালিয়ে একটুখানি এগিয়ে। কমলিনী হনহন করিয়া আগাইয়া গেল। তারাসুন্দরী তখন পাশের বাড়ির বউয়ের দিকে তাকাইয়া বলিল, বউ বলে ওকে পরিচয় দিতে লজ্জা করে মা, দেখো না, চলন দেখো না। মা গো মা, এ কি ভদ্রলোকের মেয়ে? হ্যাঁ মা, তোর ক বছর বিয়ে হয়েছে? পাশের বাড়ির বউ বলিল, 14 বছর। দেখলে, তোমায় দেখলে 14 বছরের বউ কেউ বলবে? আর ওই দেখো আমার 1 বছরের বউ। কমলিনী তাহার বাপের বাড়ির দরজার কাছে গিয়া পিছন ফিরিয়া আর তাকাইয়াও দেখিল না, তাড়াতাড়ি দরজা ঠেলিয়া ভিতরে ঢুকিয়া পড়িল। তারাসুন্দরী তাহাকে গালাগালি দিতে দিতে বাড়ি ফিরিতেই দেখিল হরিগোপাল ফিরিয়াছে। দিয়ে এলাম বাছা বিদেয় করে, আমাকে কিছু বলতে হলো না, ও নিজেই গেল। হরিগোপাল জিজ্ঞাসা করিল, ছেলে কোথায়? ছেলে রেখে কি করব বাছা, ছেলে থাকলে তোর সেই আপিসের বড়বাবু বিয়ে হয়তো দিতে চাইবে না। হরিগোপাল হাসিতে লাগিল, বলিল, ও, কথাটা তুমি বুঝি সত্যি মনে করেছ মা? আমি সেদিন ওকে শোনাবার জন্যে মিছে করে বানিয়ে বানিয়ে বলেছিলাম। তারাসুন্দরী বলিলেন, তা বেশ করেছিলি, এখন সত্যি চেষ্টা দেখ, আপদ তো বিদায় হয়েছে। হরিগোপালের বিবাহের চেষ্টা সত্যই চলিতে লাগিল, কিন্তু সর্বনাশ, যেই আসে আর একটা বিবাহের কথা শুনিয়া ফিরিয়া যায়। সতীনের উপর মেয়ে দিতে কেহই রাজি নয়। শুধু রাজি না হইলেও বা কথা ছিল, কিন্তু সেদিন এক ভদ্রলোক হরিগোপালকে দেখিতে আসিয়া আর একটা বউ এখনও বাঁচিয়া রহিয়াছে শুনিয়া তাহাকে রীতিমতো তিরস্কার করিয়া গেল। বলিল, ছি ছি, আজকালকার যুগে 2টো বিয়ে? হ্যাঁ বাবা হরিগোপাল, তুমি কি মানুষ না জানোয়ার? হরিগোপাল বলিল, বেশ তো, মেয়ে এখানে দেবেন না, ব্যাস ফুরিয়ে গেল, জানোয়ার বলছেন কেন? ভদ্রলোক হাসিতে হাসিতে উঠিয়া দাঁড়াইল, বলিল, জানোয়ার বলছি সাধে বাবাজি, আজকালকার যুগে ওই 2টো বিয়ে, ছি ছি, লোকে শুনে বলবে কি? একজন নারীর উপর অত্যাচার করা হয়। না বাবা, মেয়ে আমি এখানে কিছুতেই দেব না। এমনই যেই আসে সেই ফিরিয়া যায়, বিবাহ তার কিছুতেই হয় না। হরিগোপালের এমনই অবস্থা। তখন অকস্মাৎ একদিন তাহার হাতে আদালতের এক সমন আসিয়া উপস্থিত। খোরপোশের দাবি জানাইয়া কমলিনী আদালতে নালিশ করিয়াছে।
বিচারের দিন হরিগোপাল আদালতে গিয়া হাজির হইল। দিনের পর দিন পড়িতে লাগিল। 3 দিনের দিন বিচার শেষ হইল। কমলিনীর কান্নায় হাকিমের শিক্ষিত মন এবং দয়ালু অন্তঃকরণ দুই একেবারে গলিয়া জল হইয়া গেল। হরিগোপালের কোনো কথাই তিনি শুনিতে চাহিলেন না। কমলিনীর 10 টাকা করিয়া মাসোহারার বন্দোবস্ত করিয়া দিলেন। তারাসুন্দরীর শূন্যগৃহ এখনও খাঁ করিতেছে। এ যুগে এক স্ত্রী বর্তমানে আর এক স্ত্রী গ্রহণ পাপ এবং অপরাধ। হরিগোপাল তাহা হারে হারে বুঝিতে পারিয়াছে, এবং বুঝিতে পারিয়াছে বলিয়াই বোধ করি বিবাহ তাহার এখনও হয় নাই। বিবাহ হোক আর না হোক, খাইয়া না খাইয়া কমলিনীর 10টি টাকা প্রতি মাসে নিয়মিত তাহাকে যোগাইয়া চলিতে হয়। তবে বড়ই দুঃখের বিষয়, কমলিনীর সে পুত্র সন্তানটি ইহলোক পরিত্যাগ করিয়াছে। এতক্ষণ শুনলে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প জীবন সঙ্গিনী। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।